নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের দিনে বন্ধুত্ব, শত্রুতা, সময়, সমীকরণ, বাণিজ্য, পলিটিক্স এর সংজ্ঞা বদলে দিচ্ছেন এই দেশপ্রধান। অর্থাৎ অতীতে কোনো দেশপ্রধান এইভাবে বক্তব্য রেখেছেন কিনা, এইভাবে বিশ্বকে নিজের অঙ্গুলি হেলনে নাচিয়েছেন কিনা, সেটা একটা কোটি টাকার প্রশ্ন। যা ঘটছে এই সময়, এই মুহূর্তে, এক কথায় অবিশ্বাস্য বলা চলে। এবং মাথায় রাখতে হবে যে এই যে দেশপ্রধান অর্থাৎ শ্রী ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু মিডিয়া এবং এন্টারটেনমেন্ট জগৎ থেকে উঠে এসেছেন। তার ফলে তার কাছে নাটকীয়তা বা অতি নাটকীয়তা নতুন কিছু নয়। মাত্র কয়েকদিন আগে তারই নির্দেশে তার দেশের B-2 স্টেলথ বোমারু বিমান ইরানে গিয়ে 3টে শহরে বোমাবর্ষণ করে, 3টে নিউক্লিয়ার সাইটস অ্যাটাক করে। অন্তত বলা চলে ধ্বংস হয়েছে কিনা এ নিয়ে নানা মুনি নানা মত রয়েছে। তারপর তার একদিন বা দুদিন যেতে না যেতেই তার নতুন যে তার ট্রুথ সোশ্যালে তার নতুন যে সোশ্যাল হ্যান্ডেল, সেখানে তিনি বললেন যে ইরানিয়ান রেজিম মাস্ট চেঞ্জ, অর্থাৎ ওল্ড রেজিমকে চেঞ্জ করতে হবে এবং তাদের যিনি ধর্মগুরু ইরানের তাকে রাখা চলবে না, কারণ নাকি ইরানের মানুষ তা চান। ভালো কথা। আজকের সকালবেলা যে কথাটি বললেন সেটা সবচেয়ে চমকপ্রদ ছিল। তার আগের দিন আলোচনা করেছি যে ডোনাল্ড ট্রাম্প বলছে গড ব্লেস দ্য ওয়ার্ল্ড, গড ব্লেস ইরান। 1979-র পর থেকে কোনো আমেরিকান প্রেসিডেন্টের মুখে গড ব্লেস ইরান শোনাটা লিটারালি অবিশ্বাস্য। মানে যদি ঠাকুমার ঝুলিতে যদি দেখেন বা যদি পরিদের গল্পে দেখেন, রূপকথার গল্পে দেখেন, এরকম অবিশ্বাস্য ঘটনা ঘটা বিরল, কিন্তু সেটা তিনি কালকে ঘটিয়েছেন। অনেক কিছু ঘটাচ্ছেন এবং মানুষ মোটেই বিশ্বাস করছে না। তিনি ইসরায়েলকে ধমকেছেন। ইসরায়েলের তিনি যিনি প্রাইম মিনিস্টার নেতানিয়াহুকে ধমক দিয়েছেন, এমন কথাও বলেছেন ইসরায়েলের বিমান বাহিনীকে, তাদের বলেছেন যারা ইরানে এখন যাত্রা করছো বোমা ফেলার জন্য ফিরে এসো। এটা আমি বলছি, আমেরিকার প্রেসিডেন্ট বলছি। অর্থাৎ কি এটাকে প্রহসন বলবেন, নাটক বলবেন, চলছে ডেফিনেটলি, আমরা দেখছি। এতে কত মানুষের আমোদ হচ্ছে জানি না, কিন্তু এটা ঘটনা যে হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী, তাদের দেশে যেখানে মুড়ি মুরকির দর এক, সেরকম প্রেসিডেন্ট থাকলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি যে দেশ, সুতরাং গোটা বিশ্বের কি হতে পারে সেটা সহজেই অনুমেয়। এবং তিনি বলছেন যে শান্তি হয়ে গিয়েছে, পিস চলে এসেছে, ইরান যুদ্ধ করবে না, ইসরায়েল যুদ্ধ করবে না, কেউ পরস্পরের প্রতি বোমা বর্ষণ করবে না। আমি বললাম তার কয়েক মিনিট যেতে না যেতে ইরান ইসরায়েলকে বোমা বর্ষণ করলো, ইসরায়েল ইরানকে বোমা বর্ষণ করলো, এবং তারপর অবশ্য কিছুটা সময় কেটে যাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনিও পারছিলেন না নিতে, এতখানি বোমা বর্ষণ তার নিজের দেশের উপর কখনো হয়নি। তিনি বললেন যে আমরা যুদ্ধ জিতে গেছি, ঐতিহাসিক জয়, ভালো কথা। ইরানের প্রেসিডেন্ট বললেন যে আমাদের ওপর যে 12 দিনের আরোপিত যুদ্ধ ছিল, যে যুদ্ধ আমরা শুরু করিনি, সেটা বন্ধ হলো, আমরাও সিজফায়ার ডিক্লেয়ার করলাম। এইবার ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে শান্তি, ইরানের ক্ষেত্রেও শান্তি আসুক। সুতরাং আজকের একটি নতুন নাটক তিনি শুরু করেছেন। কি বলেছেন? তিনি বলেছেন যে চীন এবার থেকে ইরানের কাছ থেকে তেল নিতে পারে। খেয়াল করে দেখুন, এটা দেখাবো। এই যে ট্রুথ হ্যান্ডেলে উনি কি বলেছেন এটা আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। এখন উনি বলছেন ইরান এখন চীনের কাছ থেকে তেল কিনতে পারে। লক্ষ্য করুন, মানে কারণটা কি সেটা পরের ব্যাপার। যে তিনি ইসরায়েলকেও ধমক দিয়েছেন, ইসরায়েলকে পুরস্কৃত করেছেন, ইরানকেও ধমক দিয়েছেন, ইরানকে পুরস্কৃত করছেন। কিভাবে? যে তাদেরকে ছাড় দিয়ে তোমরা তেল বিক্রি করো। ইরান যে তেল বিক্রি করে, ইরান তেল বিক্রি করে, এবং ঘটনা যে ভারতবর্ষ কিছু কিছু তেল নেয়, সরকারিভাবে নেয় না, সবাই জানে সেটা। যেভাবে রাশিয়া ইউরোপের বিভিন্ন দেশকে তেল বিক্রি করে মাঝ সমুদ্রে, সেরকম ভাবেও ইরান থেকে কিছুটা তেল আসে। যদিও সবাই জানে আর কি, এটাকে বলা হয় ওপেন সিক্রেট, সবাই তেল নিচ্ছে ইরানের কাছ থেকে। তবে ইরানের 90% যেটা তেল, সেই তেল সেটা কিনে চায়না। এনডিটিভিতে একটা তথ্য আমি পেলাম, আপনাদের সামনে তুলে ধরছি যে 1.3 মিলিয়ন ব্যারেল তেল মাফ করবেন, সেটা চায়না কিনেছে। কার কাছ থেকে? ইরানের কাছ থেকে। এবং সেটা যদিও এপ্রিল মাস থেকে কিছুটা কমেছে, কিন্তু তথাপি সেটা বলা যেতে পারে যে ইরানের মোট যে তেল তারা বিক্রি করে তার 90% কিনে চায়না। এবার এটা দেওয়ার তার মানে কি চীন আমেরিকার প্রেসিডেন্টের কথায় উঠা বসা করবে বা ইরান আমেরিকার প্রেসিডেন্টের কথায় উঠা বসা করবে? উত্তর হচ্ছে না, অলরেডি এই তেল কেনা বেচা চলছে। কেবলমাত্র যেন দেখো আমি কত বড় মিডিয়েটর, আমি কত কিছু করে ফেললাম,
দেখো ইরানকে আমি পুরস্কৃত করলাম, তারা আমার কথায় যুদ্ধ বন্ধ করেছে। বাস্তব কথা হচ্ছে না ইরান পারছিল, তাদের মানে আস্তে আস্তে ডিপ্লিট করছিল তাদের আর্সেনালস। ইসরায়েলও পেরে উঠছিল না, এত ক্ষয়ক্ষতি তারা দেখেনি, অভ্যস্ত না, সহ্য করতে পারছিল না। দুটো দেশের শান্তি আপাততভাবে শান্তি এসেছে, কিন্তু এটা জেনে রাখুন যে পরস্পর দুটো দেশ যখনই সুযোগ পাবে তারা কুস্তিতে মেতে উঠবে, সুযোগ পেলে একজন আরেকজনকে আঘাত করার চেষ্টা করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এর মাঝখানে আরেকটা জিনিস ঘটনা যে ট্রাম্পের যে বিবৃতিগুলো সেগুলো তো 24 ঘন্টার মধ্যে বদলে যায়। হয়তো দেখবেন যে কালকে বলবেন যে না না আমি এরকম কথা মোটেই বলিনি, ইরান তেল বিক্রি করতে পারে, আমি এটা কখনো বলতে পারি। মোদ্দা কথা যে স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতির উপর দারুণ আঘাত আসতো, দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো মিডল ইস্ট কান্ট্রিজগুলো, তাদের ব্যবসা সম্পূর্ণভাবে চৌপাট হতো। মানে ভারতবর্ষের মতো উদীয়মান দেশ যারা বিপুল পরিমাণ তেল কিনে থাকে, প্রায় 40% তাদের রিকোয়ারমেন্ট আসে কিন্তু এই মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে, সেটা বন্ধ হয়ে যেত, সমস্ত দেশ ক্ষতিগ্রস্ত হতো। এবং মধ্যপ্রাচ্য দেশগুলো যারা আমেরিকার উপর নির্ভরশীল, তাদের ব্যবসা ক্ষতি হলে তারা আমেরিকাকেই ডেফিনেটলি দায়ী করবে, এবং আমেরিকা ডেফিনেটলি চাইবে না এই মুহূর্তে দায়ী হতে। অলরেডি দায়ভার যথেষ্ট তাদের কাঁধে রয়েছে, ট্যারিফ নিয়ে প্রচুর ঝামেলা তিনি করেছেন, যার ফলে মার্কেটগুলোর উপর প্রভাব এসেছে। রিসেন্টলি ইসরায়েল ইরানের মধ্যে ঢুকে পড়ে ইরানের উপর বোমিং করে তিনি ক্রেডিট নিয়েছেন। এখন যেটা বোঝা যাচ্ছে যে তিনি একটা নোবেল শান্তি পুরস্কারের জন্য ডেসপারেট হয়ে গেছেন। শো বিজনেসের লোক, তিনি কোনো ধরনের তার সংবাদপত্রে প্রথম পাতায় নাম বেরোবে না, এইটা ছাড়া তিনি থাকতে পারেন না, এটা স্পষ্টত। কিন্তু আমাদের উপর প্রভূত এই ধরনের যে গ্লোবাল কনসার্নসগুলো স্বল্প সময়ের জন্য দারুণ ক্ষতি করে, মধ্যবিত্ত এফেক্টেড হয় সবচেয়ে বেশি, এটা মাথায় রাখবেন। ইকোনমিক্যালি চ্যালেঞ্জড মানুষ তারা রাস্তায় নেমে পড়তে পারে, কিন্তু মধ্যবিত্ত যেটা রয়েছে হচ্ছে বুক ফাটে কিন্তু মুখ ফোটে না, অর্থাৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে মধ্যবিত্তের। উচ্চবিত্তের ব্যাপারে কোনো সন্দেহ মানে এই ব্যাপারে তাদের কোনো সমস্যা নেই, পেট্রোল ডিজেলের দাম কত বাড়লো তাদের নিয়ে তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। এইবার যেটা দাঁড়ালো, তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে এত কথার মানে কি, কেন আমরা এত কথা বলছি, কেন জিও পলিটিক্স নিয়ে এত আলোচনা করছি? কারণ আপনারা বিশ্বাস করুন জিও পলিটিক্সের ওপর আমাদের দেশ দারুণভাবে কিন্তু নির্ভরশীল হয়ে থাকে, পার্টিকুলারলি অয়েল পলিটিক্স। এটা আমাদের বুঝতে হবে, যতদিন পর্যন্ত আমরা বিদেশ থেকে তেল আমদানি করতে বাধ্য থাকবো ততদিন আমাদের এই ধরনের জিও পলিটিক্যাল কনসার্নসের দিকে তাকাতে হবে, নির্ভরশীল হতে হবে। আন্তর্জাতিক বাজারে এই যে কমোডিটি তেল, সেটা আমাদের কোনো না কোনোভাবে দারুণভাবে আমাদের হাত পা বেঁধে রেখেছে। সম্প্রতিকালে দারুণ কিছু খবর বেরিয়েছে যে বিশেষ করে যদি অশোকনগর ফিল্ড দেখেন, যদি আন্দামান আর নিকোবর আইল্যান্ডসের আশেপাশে দেখেন, যদি কৃষ্ণ গোদাবরী বেসিন দেখেন, সেখানে নাকি এতখানি অয়েল অ্যান্ড গ্যাস, অশোকনগর তো এটা প্রুভেন তেল উত্তোলন পাইলট প্রজেক্ট অলরেডি শুরু হয়ে গেছে, এখান থেকে তেল বেরোবে, পশ্চিমবঙ্গ দারুণভাবে উপকৃত হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। যত দিন যাবে পশ্চিমবঙ্গ দারুণভাবে বেনিফিটেড হবে, এটা ভবিষ্যতে আপনারা ডেফিনেটলি দেখতে পারবেন। এইবার যেটা দাঁড়াচ্ছে যে আমাদের যিনি পেট্রোলিয়াম মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী, তিনি জানিয়েছেন যদি এই যে তেল উত্তোলন যখন হবে বা এই অয়েল অ্যান্ড গ্যাস এই আন্দামান নিকোবর বেসিন থেকে সার্বিকভাবে, সেটা বিহারেও একটা বেসিন পাওয়া গেছে, কৃষ্ণা গোদাবরী বেসিন আগেই ছিল, পশ্চিমবঙ্গের অশোকনগর এবং আন্দামান নিকোবর, এই চারটে মিলিয়ে যখন কমার্শিয়াল লেভেলে প্রোডাকশন শুরু হবে, তখন আমাদের দেশ শ্রী হরদীপ সিং পুরীর মতে $4 ট্রিলিয়ন অর্থনীতি বর্তমানে আমরা রয়েছি, সেখান থেকে $12 ট্রিলিয়ন পৌঁছাতে খুব বেশি সময় নয়। দয়া করে ফ্যাক্ট চেক করে নেবেন যে কথোপকথনগুলো এখন আপনাদের সঙ্গে হচ্ছে। বড় বড় ক্রেডিবল যে নিউজ পেপারসগুলো রয়েছে, নিউজ মিডিয়া রয়েছে, তারা সবাই এই খবর ফ্ল্যাশ করেছে, এটা নিয়ে আলোচনা হয়েছে। তবে এইটা কিন্তু কমার্শিয়ালাইজ করতে জানেন, যে বিশেষ করে তেলকে অয়েল ডিসকভারি হওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বটে, কিন্তু সেইটাকে কমার্শিয়ালি ভায়াবল করতে অন্তত 1 দশক থেকে 2 দশক সময় লেগে যায়, এটাও আমাদের মাথায় রাখতে হবে। যদি সত্যি সত্যি এরকম আমরা করতে পারি তাহলে ডেফিনেটলি আমাদের অয়েল ডিপেন্ডেন্স মারাত্মকভাবে কমবে, এটা কোনো সন্দেহ নেই। 1 নম্বর। 2 নম্বর যেটা দাঁড়াচ্ছে, এই যদি 10-15 বছরের মধ্যে আমরা রিনিউয়েবল এনার্জি প্রোডাকশন যদি দ্রুততর করে তুলতে পারি, সেটা উইন্ড এনার্জি বলুন, রিনিউয়েবল এনার্জি বলুন, জিওথার্মাল এনার্জি বলুন, টাইডাল ওয়েভ এনার্জি বলুন, যাই বলুন না কেন, বায়োগ্যাস বা বায়োফুয়েল সব কিছু, গ্রিন হাইড্রোজেন, এই সমস্ত কিছু আমরা যদি ত্বরান্বিত করতে পারি, তাহলে আমাদের মধ্যপ্রাচ্য বলুন, রাশিয়া বলুন, আমেরিকা বলুন, তাদের এই ক্রমাগত হুমকির মুখে আমাদের দেশকে পড়তে হবে না। বারবার বলছি যে জিও পলিটিক্সের নিয়ে আলোচনার উদ্দেশ্যটাই একটা, ভারতবর্ষ এর দ্বারা কিভাবে লাভবান হবে, এইটা আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের মাথায় রাখতে হবে।
পজিটিভ অনেক ফ্যাক্টরস ভারতবর্ষের পক্ষে রয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি, যে 2022-এ যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়েছিল, ভারতীয় শেয়ার বাজার ভয় পেয়েছিল, বিশ্ব বাজার ভয় পেয়েছিল, তেলের দাম মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছিল। এটা এর আগেও আলোচনা করেছি। বর্তমানে খুব সংক্ষেপের মধ্যে ব্যাপারটা মিটে গেল কিনা আমরা এখনো কেউ জানি না, আপাতত তো ডেফিনেটলি জানি না, কারণ ট্রাম্প যে কি করবেন সেটা তো বুঝতেই পারছেন, প্রত্যেক 24 ঘন্টা অন্তর তার বয়ান বদলাচ্ছে। কিন্তু ভারতবর্ষের পক্ষে এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তেলের দাম সিগনিফিকেন্টলি কমেছে। ব্রেন্ট অয়েল, ক্রুড অয়েল, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বলুন, মার্বান ক্রুড বলুন, সমস্ত $65 থেকে $68 প্রতি ব্যারেলে ট্রেড করছে। অর্থাৎ মাত্র দুদিন আগে, 48 ঘন্টা আগে তারা প্রায় $80 প্রতি ব্যারেল পৌঁছে গেছিল। দারুণ সুখবর ভারতবর্ষের অর্থনীতির জন্য। ভারতবর্ষের শেয়ার মার্কেট কিরকম রেজিলিয়েন্ট? দুর্দান্ত রেজিলিয়েন্স দেখাচ্ছে, দুর্দান্ত। আপনারা খেয়াল করে দেখবেন যে বিগত দুদিন ধরে, বিশেষ করে গতকাল, প্রায় বহু হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করেছিল ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা, কিন্তু সেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা সেই একই পরিমাণ শেয়ার কিনেছে ভারতীয় শেয়ার বাজার থেকে। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের ক্ষেত্রে ক্যাপিটাল ইনফ্লো কমা তো দূরের কথা, দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, এটা বলা যেতে পারে। সবাই ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী, যেটা বিগত 6 মাস ধরে যখন লাগাতার ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা বিক্রি করে গেছেন, তখন কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা ক্রমাগত কিনে গেছেন। এই ক্ষেত্রে একটা জিনিস দয়া করে আপনাদের বলবো, যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আমাদের ভারতবর্ষ থেকে টাকা তুলে নেওয়া মানে তারা মারাত্মক বুদ্ধিমান, এই ধারণা থেকে, এই মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ডিআইআইরা যেহেতু ভারতীয় শেয়ার বাজারে ক্রমাগত কিনে চলেছে, সেহেতু তারা বোকা, এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এখন আর সেই দেশ নই যারা শায়েকদের পদলেহন করে চলি। বহু সময়, বহু যুগ পেরিয়ে গেছে। আমরা এখন বিশ্বের 4র্থ সবচেয়ে শক্তিশালী অর্থনীতি। সুতরাং দয়া করে এটা ভেবে বসবেন না যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা ভারতীয় শেয়ার বাজারে শেয়ার বিক্রি করলেই তারা মারাত্মক বুদ্ধিমান হয়ে উঠছে, অথচ ডিআইআইরা মারাত্মক বোকা হয়ে উঠছে, এরকম ভাবার কোনো কারণ নেই। ডিআইআইরা বিলক্ষণ জানে যে ভারতবর্ষ ধীরে ধীরে স্ট্রং হয়ে চলছে, ডেভেলপিং ইকোনমি হওয়ার দিকে এগোচ্ছে। এখানে যে ওয়েলথ ক্রিয়েশন পসিবল, হ্যাঁ, যত একটা দেশে খুব শুনতে অদ্ভুত লাগবে, প্যারাডক্সিক্যাল লাগবে, যে একটা দেশ যতদিন ফিয়েট কারেন্সির উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট এবং তাদের সেন্ট্রাল ব্যাংক যতদিন টাকা ছাপাবার অধিকার রাখবে, ততদিন ভারতীয় শেয়ার বাজার বা যে কোনো শেয়ার বাজার যারা ফিয়েট কারেন্সির উপর ডিপেন্ডেন্ট, সেখানে শেয়ার বাজারে ওঠার প্রবণতাটাই বেশি থাকবে, 1 নম্বর। 2 নম্বর, একটা দেশে যত বেশি ইনফ্লেশন থাকবে, সে দেশে যত বেশি ইন দ্য সেন্স যে একটা মডারেট ইনফ্লেশন, অন্যান্য দেশের তুলনায় একটু ইনফ্লেশন বেশি থাকবে। এই বেশি ইনফ্লেশন সবসময় থাকা মানে কিন্তু খুব খারাপ নয়। অনেক সময় ইনফ্লেশন থাকা মানে সেই দেশে গ্রোথ হচ্ছে, সেটাও কিন্তু ইন্ডিকেট করে অর্থনৈতিক বৃদ্ধি। যত বেশি হবে ইনফ্লেশন যে কম্পোনেন্ট, সেটাও বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। ইনফ্লেশন একটা ডেভেলপিং দেশে বেশি থাকারই স্বাভাবিক, বেশি থাকারই সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। সুতরাং একদিকে ইনফ্লেশন, একদিকে ফিয়াট কারেন্সি, ডেভেলপিং ইকোনমি ধীরে ধীরে সব দিক থেকে ইমপ্রুভ করছে, সমস্ত কন্ডিশন ফেভারেবল। এটা ভারতবর্ষের পক্ষে নিঃসন্দেহে খুব ভালো খবর। ভবিষ্যৎ যত যাবে, যত আমাদের অয়েল ডিপেন্ডেন্স কমবে, তত কিন্তু আমরা এই দিক থেকে আমরা ইমপ্রুভ করব, এই দিক থেকে আমাদের চান্সেস অফ গ্রোথ অনেক বেশি। ডেভেলপড কান্ট্রিতে শেয়ার বাজারে যেটা যেটা ব্যাপার দ্বারা, এটা প্লিজ আপনারা সবসময় বলছি ডেটা ভেরিফাই করবেন, যে ডেভেলপড কান্ট্রিতে একটা ইন্ডেক্সকে, যেটা বেঞ্চমার্ক ইন্ডেক্স, তাকে হারানো অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যায়। ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে কিন্তু সেই চান্সেসটা অনেক বেশি থাকে, বিশেষ করে ডেভেলপড কান্ট্রির তুলনায়। মার্কেট পার্টিসিপেশন যদি বলেন, যে আমেরিকাতে মার্কেট পার্টিসিপেশন দেখুন, সেখানকার দেশের মানুষ যত জনসংখ্যা রয়েছে তার 40% বেশি মানুষ তারা শেয়ার বাজারে বিনিয়োগ করে। অন্যদিকে কন্ট্রারি ভারতবর্ষের মাত্র 5% মানুষ তারা ভারতবর্ষের শেয়ার বাজারে বর্তমানে বিনিয়োগ করছে, অর্থাৎ কিছুই নয়। ভারতবর্ষের সামনে সুবিপুল সম্ভাবনা রয়েছে। ভারতীয় অর্থনীতি তরুণ, যেটাকে বলা হচ্ছে যে ভারতবর্ষের যে জনসাধারণ তার অ্যাভারেজ গড় যেটা এজ, সেটা বিশ্বের মধ্যে ইয়াংগেস্ট। চায়নাও এজিং পপুলেশন, ইউরোপ এজিং পপুলেশন, আমেরিকা এজিং পপুলেশন, ভারতবর্ষ সেখানে তার গড় বয়স 30 বছরের আশেপাশে। এটা ভারতবর্ষের জন্য আরেকটা দুর্দান্ত কিন্তু ফ্যাক্টর, যেটা ভবিষ্যতে আমরা তার সুফল দেখতে পাবো বলে মনে করি। দেখুন, এইবার চলে আসি ইউরোপীয় মার্কেট বা আমেরিকান মার্কেট সমস্ত এবং এশিয়ান মার্কেট। এশিয়ান মার্কেটসগুলো আজকে মোরালেস প্রায় সমস্ত পজিটিভ, জাকার্তা 0.6% নেগেটিভে ট্রেড করছে। ইউরোপিয়ান মার্কেটসগুলো মোরালেস
উইথ আ পজিটিভ বায়াস ট্রেড করছিল। বিগতকাল আপনারা ডেফিনেটলি দেখেছেন কি ন্যাসড্যাক বলুন কি ডাউ জোন্স বলুন প্রত্যেকেই কি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর প্রত্যেকেই 1% উপর কিন্তু কালকে বৃদ্ধি হয়েছে। এবং ইন্ডিয়া ভেক্স সেটা মানে 14তে লাস্ট আমরা দেখেছি 14-র আশেপাশে, যেটা কিন্তু যে এই বিগত এক বছরের অ্যাভারেজ 15 থেকে কিন্তু অনেকটাই কম। এই ডেটা আমি পেয়েছি মানি কন্ট্রোল থেকে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ভোলেটিলিটি বিগত এক বছরে কিন্তু কম রয়েছে, তার একটা রেজিলিয়েন্স ভারতীয় শেয়ার বাজার আমরা দেখতে পাচ্ছি। ক্রুড অয়েলের দাম অলরেডি বলেছি দারুণভাবে কমে গেছে 5,635 টাকা প্রতি ব্যারেল 21শে জুলাইয়ের এক্সপায়ারি এমসিএক্সে, এই ডেটাও মানি কন্ট্রোল থেকে। এইবার যে স্টকসগুলো আজকে 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে, অ্যালপেক্স সোলার, এথার এনার্জি, এউ স্মল ফিনান্স ব্যাংক, ভারতী এয়ারটেল, ইথ প্যারি, গ্যালেট ইস্পাত, জি ভানুবা টিডি, হুয়ান্ডাই মোটরস বহুদিন পর সংবাদ শিরোনামে ফিরে এসেছে আজকে 52 সপ্তাহের উচ্চতা, ইন্ডিয়া গ্লাইকলস, আইটিডি সিমেন্টেশন, এলটি ফিনান্স, লুমাক্স অটো, ম্যাক্স ফিনান্সিয়াল, এম6 ইন্ডিয়া আজকে প্রায় 5.5% উপর উত্থান, নারায়ণ হৃদয়ালয় বিগত কয়েক মাস ধরে দুর্দান্ত পারফরমেন্স, এছাড়া নেস্কো, সোম ডিস্টিলারিজ, বিশাল মেগামার্ট এরা 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে। এবার ওয়ান্ডাই যেটা হচ্ছে, এবার খেয়াল করে দেখবেন একটা জিনিস মাথায় রাখবেন যে এগুলো নিয়ে অকারণ ভাবিত হবেন না। বিভিন্ন ক্রেডিট রেটিং এজেন্সিস কখনো কোনো শেয়ারের ব্যাপারে বলবে এটা কেন, কখনো এইটা একটা শেয়ারের ব্যাপারে বলবেন যে বিক্রি করো। এইটা আমার যেটা অভিজ্ঞতা গত 20 বছরে, যে দেখুন বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু অনেক সময় আমি যেটা দেখি যে যখনই কল দিয়েছেন, এটা আমার অভিজ্ঞতা আপনাদের অভিজ্ঞতা আলাদা হতেই পারে, তখনই দেখা গেছে যে কিছুদিনের মধ্যে সেই স্টকটাতে পতন হতে শুরু করেছে। মাঝে মাঝে এটা হতে পারে যে এরা হয়তো যেটা চাইছে কন্ট্রারি, হয়তো তারা চাইছে যে শেয়ারের দামটা কমুক তবে তারা এন্ট্রি নেবে। আলাদা করে এদের ইন্টারেস্ট কি থাকতে পারে, বিশেষত যখন তারা শেয়ার বাজারে তারা নিজেরা বিনিয়োগ করছে এবং তারই একই সঙ্গে তারা বলছে যে এই শেয়ারটা বাই সেল রিকমেন্ডেশন দিচ্ছে, তার মানে যেটা দাঁড়াতে পারে, এবং খেয়াল করে দেখবেন সঙ্গে সঙ্গে তারা কিনছে এরকম কিন্তু নয়। সুতরাং বি ভেরি কেয়ারফুল। আরেকটা ব্যাপারে আপনাদের সাবধান করে দিচ্ছি যে যখনই দেখবেন যে বিদেশে ভারতবর্ষ সম্বন্ধে সমালোচনা হচ্ছে, তখন বুঝবেন যে ভারতবর্ষ ইমপ্রুভ করছে অর্থনৈতিকভাবে। যদি মনে করেন যে আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নালে ভারতবর্ষের সম্বন্ধে ক্রিটিসিজম হলো, ভারতীয় অর্থনীতি সম্বন্ধে ক্রিটিসিজম হলো, নিঃসন্দেহে বুঝবেন যে ভারতবর্ষ ইমপ্রুভ করছে। এইটাই কিন্তু জিও পলিটিক্সের অংশ, মাথায় রাখবেন। ভারতীয় অর্থনীতির মতন এত রেজিলিয়েন্ট অর্থনীতি এই মুহূর্তে বিশ্বের একটা দেশেও নেই, ইনক্লুডিং চায়না, ইনক্লুডিং আমেরিকা। আমেরিকার অবস্থা তো বেহাল, ইনক্লুডিং ইউনাইটেড কিংডম, জার্মানি, জাপান, যাই বলুন না কেন, কারো এই মুহূর্তে ভারতবর্ষের মতন রেজিলিয়েন্ট অর্থনীতি নেই। সুতরাং অকারণ চিন্তিত হবে না। এফআইআই বিক্রি করছে, করুক না। এফআইআই তো ইনভেস্টও করেছে, এফআইআই বিক্রি করছে মানে কি এফআইআই সবাই একই দিনে 100% এফআই বিক্রি করে চলে যাচ্ছে? উত্তর হচ্ছে না, প্রত্যেক দিন এটা কেনা বেচা চলতেই থাকবে। ওয়ান্ডাই মোটরসের একটু ভীষণ ইন্টারেস্টিং একটু ফান্ডামেন্টালসটা সামান্য একটু বুঝে নিই। 1,72,000 কোটি টাকার আশেপাশে কোম্পানি, লার্জ ক্যাপ, স্টক প্রি 31.4, রিজনেবল, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখলে চমকে যাবেন 54.2, রিটার্ন অন ইকুইটি 42.2, আউটস্ট্যান্ডিং। ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো 15,860 কোটি টাকা বিগত কয়েক বছরে। রিটার্ন অন অ্যাসেটস 20%, সন্তোষজনক। অ্যাসেট টার্নওভার একটি ক্যাপিটাল ইন্টেন্সিভ কোম্পানির পক্ষে যথেষ্ট ভালো, 2.46। এছাড়া যেটা প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও, এটা একটু চড়া রয়েছে 1.7। ইন্টারেস্টিং, যদিও ডিভিডেন্ডের সদ্য লিস্টিং হয়েছে, ডিভিডেন্ড পাওয়ার জন্য আমাদের এখনো দেখতে হবে কবে ডিভিডেন্ড ঘোষণা করে, বাদেও ঘোষণা করে কিনা। ডিফেন্স স্টকস আজকে দ্বিতীয় দিনের জন্যও আজকের প্রফিট বুকিং হয়েছে, যেটা মাথায় রাখবেন যে এত চড়া দামে বিভিন্ন ডিফেন্স স্টকস তারা ট্রেড করছিল। সুতরাং সেখানে এই যে কারেকশন চলছে বিগত দুদিন ধরে, এটা নিঃসন্দেহে একটা স্বাস্থ্যকর বা হেলদি কারেকশন, এটা মাথায় রাখবেন। সুতরাং যদি কারেকশন না হয়, আপনারা অত্যাধিক চড়া দামে যদি এই ধরনের স্টকস কেনেন, তাহলে যদি ফল্টার করে, যদি কোনোদিন ব্ল্যাক সোয়ান ইভেন্ট আসে, যদি কোনোদিন মার্কেটে টাচুর পতন হয় মারাত্মকভাবে 10-15%, তখন কি করবেন? সুতরাং সবসময় মার্কেটে যদি একটা সেক্টরে কন্টিনিউয়াস মুভমেন্ট হতে থাকে, সেক্ষেত্রে বেশ খানিকটা পতন আসার প্রয়োজন রয়েছে, যেটাকে হেলদি কারেকশন বলা হয়। নতুবা কিন্তু বিনিয়োগকারীরা নতুন করে এই ধরনের সেক্টর বা এই ধরনের স্টকে কিন্তু বিনিয়োগ করতে পারেন না। আজকে দেখুন কোন কোন স্টকে, ডিফেন্স স্টকের মধ্যে অ্যাপোলো মাইক্রোসিস্টেমস 3% উপর পতন, ভারত ডিনামিক্স, ভারত ইলেকট্রনিক্স প্রায় 2.7% কাছে পতন, ভারত ফর্জ 1.8% কাছে পতন, কোচিন শিপইয়ার্ড 1.9% কাছে পতন, ডেটা প্যাটার্নস 4% কাছাকাছি পতন, গার্ডেন রেস শিপ বিল্ডার্স 5.5% ওপর পতন, আইডিয়া ফর্জ 4% উপর পতন, ম্যাসগাঁও ডক প্রায় 3% কাছাকাছি পতন, পরস ডিফেন্স 3% কাছাকাছি পতন, ইউনিম্যাচ 0.39% পতন। যদি কোনো কিছুর ক্ষেত্রে উত্থান বলেন, সেক্ষেত্রে সোয়ান ডিফেন্স 4.98% উত্থান দেখেছি।
এইবার খুব ইন্টারেস্টিং ওয়ান্ডাই মোটরসের ক্ষেত্রে দেখুন একটু শেয়ার হোল্ডিংটা বুঝে নিই, যে শেয়ার হোল্ডিং অধিকাংশ শেয়ার রয়েছে প্রমোটারদের হাতে, বিশেষ কিছু বিক্রি করেনি 82.5%। এফআইআইদের কাছে 7.1%, এটা মার্চ কোয়ার্টারের কথা বলছি। ডিআইদের কাছে 7%, এবং পাবলিকের কাছে নামমাত্র শেয়ার রয়েছে মাত্র 3.32%, অর্থাৎ ফ্রি ফ্লোট প্রায় নেই বললেই চলে। তারপর এইচডিবি ফিনান্সিয়াল নিয়ে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। দেখুন আজকের প্রথম দিন ছিল এইটা মানে সাবস্ক্রাইব করার জন্য এই আইপিও, সেখানে প্রথম দিনে মানে লাস্ট ডেটা পাওয়া অবধি প্রায় 10% মোর অর লেস সাবস্ক্রিপশন এসেছে। তার মধ্যে যেটা রয়েছে যে অলরেডি যারা ইনভেস্টেড রয়েছেন, যারা শেয়ার হোল্ডার্স, তাদের জন্য আলাদা করে একটা মানে এইচডিএফসি যারা শেয়ার হোল্ডার্স তাদের জন্য আলাদা করে একটা কোটা ছিল, সেখানে প্রায় 10% মতন সাবস্ক্রিপশন হয়েছে। রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স তারা কিছুটা সাবস্ক্রাইব করেছেন, নন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স তারা কিছুটা সাবস্ক্রাইব করেছেন। ওভারঅল 13.04 কোটি টাকার শেয়ার অন অফার রয়েছে ফর সাবস্ক্রিপশন, সেখানে এখনো অবধি 1.11 কোটি শেয়ার সাবস্ক্রিপশন হচ্ছে। রাতের দিকে এটা যখন ফুল ডিটেলস আসবে আর একটু বদলাবে। এর লিস্টিং কিন্তু পরের সপ্তাহে, জুলাই মাসের প্রথম সপ্তাহে। এইবার যেটা দাঁড়াচ্ছে যে এর প্রাইস ব্যান্ড 700 থেকে 740 টাকার মধ্যে, তবে মারাত্মক উচ্ছ্বাস ডেফিনেটলি দেখাচ্ছেন না কেউ। প্রত্যেকে সংযত বলছেন যে যদি বিভিন্ন যেমন ইনভেস্টর গেইন তারা বলছেন যদি এই শেয়ারের লিস্টিং হয়, বর্তমান যা মার্কেট পরিস্থিতি সেখানে একটা মডেস্ট 9-10% হয়তো গেইন হতে পারে, সেটা তাদের বক্তব্য। প্রথম কথা, এইটা এইচডিএফসি ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি, ভারতবর্ষের 30টা রাজ্যে এর উপস্থিতি রয়েছে, কয়েকশো তাদের ব্রাঞ্চেস রয়েছে, কিন্তু এর কিন্তু কম্পিটিশন এদের বিভিন্ন জায়গায় রয়েছে। এত সহজ এটা ফ্রি প্লেইং ফিল্ড ডেফিনেটলি নয়, আপনারা বুঝতেই পারছেন। বহু সংস্থা রয়েছে যারা একই ধরনের ব্যবসা করে থাকে, এবং এদের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে এইচডিএফসি ব্যাংক যেহেতু এর পেরেন্ট কোম্পানি, সুতরাং এইটা একটা হাই পেডিগ্রি কোম্পানি বলা যেতে পারে, উচ্চ বংশ যেটা বলা যেতে পারে। ভবিষ্যতে কি হবে কেউ জানে না। অ্যাঙ্কার ইনভেস্টার্সদের কাছ থেকে এরা প্রায় 3,500 কোটি টাকা এরা অলরেডি তুলে নিয়েছে। এর মধ্যে ভালো ভালো যেটাকে বলা হচ্ছে যারা অ্যাঙ্কার ইনভেস্টার্স তারা বিনিয়োগ করে রেখে দিয়েছেন। এবার দেখা যাক যে এদের মধ্যে, এবার অ্যাঙ্কর ইনভেস্টার্স মানে বলে দিই যে অন্তত 6 মাস এদের ইনভেস্টেড থাকতে হবে। তার মানে এরা চট করে যেদিন লিস্টিং হবে সেদিনই বিক্রি করে বেরিয়ে যাবেন এমনটি নয়। এরা এসেছেন, এরা বিশ্বাস করেছেন এই কোম্পানিতে, এবং সেখানে তারা কিন্তু ইনভেস্টমেন্ট করছেন, এই জন্য কিন্তু এরা এসেছেন। যাক, আজকের যে স্টকসগুলোতে সর্বাধিক যে উত্থান এসেছে বলে নিই। এমসেক্স ইন্ডিয়া 5%-এর ওপর, বিড়লা সফট, পেজ ইন্ডাস্ট্রিজ, HFCL প্রায় 4%-এর ওপর, আর্থ ইন্ডাস্ট্রিজ, ভোদাফোন আইডিয়া, কল্যাণ জুয়েলার্স, টাইটান কোম্পানি এরা 3.5 থেকে 4%-এর মধ্যে, ম্যাক্স হেলথ কেয়ার, CESC, টাটা কেমিক্যালস, NBCC, ডেলিভারি, IRED এরা 3 থেকে 3.5%-এর মধ্যে উত্থান দেখেছে। তাহলে পতন কারা দেখেছে? পতন এঞ্জেল 1 3.5%-এর ওপর, ভারত ইলেকট্রনিক্স 3%-এর ওপর পতন, এছাড়া ডিকসন টেকনোলজিস, তাছাড়া রয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এরা 3, তারপর ইউনিয়ন ব্যাংক, পিবি ফিনটেক, স্টেট ব্যাংক অফ SBI কার্ডস, ভারত ফর্জ, সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ন্যালকো, অয়েল ইন্ডিয়া এরা 1 থেকে 2.5% মোরারলেস এরা কিন্তু কারেকশন দেখেছে। এইটুকুনি আপাতত। 25,000-এর উপর আজকে নিফটি বন্ধ হয়েছে। বিভিন্ন সেক্টর আজকে মারাত্মক কোনো কিন্তু আমরা পতন ডেফিনেটলি আজকের দেখিনি। তবে যেটা পজিটিভ যেটা আমরা হিসাবে ধরতে পারি যে বিভিন্ন যদি সেক্টর বলেন, যে বিভিন্ন সেক্টর ওয়াইজ আজকে কিন্তু মোর অর লেস একটা স্টেডি আমরা মুভমেন্ট কিন্তু দেখেছি, পার্টিকুলারলি স্মল ক্যাপ এবং মিড ক্যাপের ক্ষেত্রে মোর অর লেস সমস্ত সেক্টরই পজিটিভ, মিডিয়া পজিটিভ, এটুকু বলা যেতে পারে। এখানে আজকে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিফটি পরপর 2 দিন 25,000-এর উপর বন্ধ হলো, তার মানে যেটা দাঁড়াচ্ছে এইটা ডেফিনেটলি একটা শুভ সংকেত বলা যেতে পারে। তার মানে নিফটি রেজিলেন্স দেখাচ্ছে, ভারতীয় শেয়ার বাজার রেজিলেন্স দেখাচ্ছে। তবে আপাতত তো মনে হচ্ছে যে শান্তি কিছুদিনের জন্য বজায় থাকবে আপাতত। তেলের দাম হয়তো এই সাইড ওয়াইজ মুভমেন্ট করবে, ভারতীয় অর্থনীতির পক্ষে ভালো। এখন দেখা যাক এফআইআইসরা ফিরে আসছেন কিনা, রিটেল ইনভেস্টার্সরা আবার নতুন উৎসাহে বিনিয়োগ করছেন কিনা। এটা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের খেলা, স্টক স্পেসিফিক এখনো এমন কোনো সেক্টর দারুণভাবে সস্তা হয়ে যায়নি, কিন্তু মার্কেটে একটা রেজিলিয়েন্স রয়েছে, শক্তি রয়েছে, এটুকু বলা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রেকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। যে কোম্পানির নাম করলাম সেগুলো কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন বা উদাহরণ হিসাবে। আমার কথা শুনে যদি কোনো কোম্পানির ব্যাপারে বাই সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের
পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন। সবার শেষে বলে থাকি, যদি এই ধরনের এপিসোডস সত্যি মনে হয় আপনাদের জীবনে কিছুমাত্র ভ্যালু অ্যাড করছে, আপনাদের অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো অর্থ লাগে না, একটা লাইক কিন্তু আমার আবদার আপনাদের কাছে প্লিজ দেবেন, আমার ভালো লাগবে, আরও কিন্তু এনকারেজ হবো এই ধরনের এপিসোডস নিয়ে আসার জন্য। এবং যদি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের একটু মাত্র উপকার হবে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। নমস্কার।